ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমরা দেখতে চলেছি একটি দারুণ মুভি। মুভিটির শুরু 2013 সালের সময় থেকে হয়। এটি 20 বছর বয়সী একটি ছেলের গল্প, যার নাম জিং। সে তার ছোট বোনের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করে। আসলে জিংয়ের মা বাবা মারা গিয়েছে এবং এখন সে একা তার বোনকে দেখভাল করে। প্রতিদিন সকালে সে তার বোনকে প্রস্তুত করে এবং স্কুলে পাঠিয়ে দেয়। জিংয়ের একটি ছোট মোবাইল রিপেয়ারিং এর দোকান রয়েছে, সেখানে সে মোবাইল ফোন মেরামত করে। কিন্তু এই দোকান থেকে সে মাত্র কিছু টাকা আয় করে, অর্থাৎ তার আয়ের পরিমাণ এতটা বেশি নয়। জিং এখন একটি চিকিৎসকের সাথে দেখা করতে যায় এবং এখানে সে তার বোনের রিপোর্ট নিতে আসে। আসলে জিংয়ের বোনের হৃদরোগ রয়েছে। চিকিৎসক বলে যদি 6 মাসের মধ্যে তার বোনের সার্জারি করা না হয় তবে তুমি তোমার বোনকে হারাবে। জিং খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মারও এই রোগ ছিল এবং এখন তাকে সার্জারির জন্য প্রচুর টাকা দরকার। এই বয়সে জিং খুব কষ্টে বাড়ি চালাচ্ছিল। এত টাকা কোথায় থেকে আনবে সে? এখন জিং তার বোনকে বাড়িতে নিয়ে আসে এবং দরজায় একটি নোটিশ দেখে। এই নোটিশটি তার বাড়িওয়ালা লাগিয়েছে, কারণ জিং এই মাসের ভাড়া পরিশোধ করেনি। কিছু সময় পর জিং তার বন্ধু ক্যানের ফোন পায় এবং তাকে দেখা করতে বলে। আসলে একবার জিং ক্যানের মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা ধার দিয়েছিল এবং এখন জিং মনে করে ক্যান হয়তো তাকে ডেকেছে কারণ সে তার টাকা ফেরত দিতে চায়। জিং তাৎক্ষণিক ক্যানের সাথে দেখা করতে যায় এবং ক্যান তাকে একটি গুদামে নিয়ে যায়, যেখানে সে জিংকে অনেকগুলো বক্স দেখিয়ে বলে যে এইগুলোর মধ্যে কিছু ফোন রয়েছে যেগুলো কিছু সমস্যা আছে এবং এই সমস্ত ফোন যাদের কাছে ছিল সেই মানুষগুলো এখন জেলে রয়েছে এবং আমার বস যে এই গুদামের মালিক সে এই সমস্ত জিনিস বিক্রি করতে চায়। যদি তুমি চাও তাহলে তুমি এই ফোনগুলো মেরামত করে ভালো টাকা আয় করতে পারো, তবে তোমাকে এই সমস্ত মালের জন্য আমাকে 1 লাখ ইউয়ান দিতে হবে। এখন জিংয়ের কাছে এত টাকা নেই। সে তার বন্ধুকে বলে ভাই আমি চিন্তা করে বলবো। এরপর সে 1 বা 2টা ফোন নিয়ে বাড়িতে ফিরে আসে এবং সেগুলো রাতভর মেরামত করে। পরের দিন জিং এই ফোনগুলো নিয়ে এক মার্কেট ডিলারের কাছে যায় এবং এগুলোর জন্য সে তাকে ভালো টাকা দেয়। এখন জিং গুদামে রাখা সমস্ত ফোনের হিসাব করে এবং তার মধ্যে সে প্রফিট পায়। এরপর সে এই ডিলারটির সাথে ডিল ফাইনাল করে, যেখানে জিং ফোনগুলো মেরামত করে বিক্রি করবে এবং এই ডিলার সেগুলো বাজারে বিক্রি করবে। এতে দুজনেরই লাভ হবে। জিং তাৎক্ষণিক ব্যাংকে গিয়ে তার দোকানের কাগজপত্র বন্ধক রেখে 2% সুদের উপর 1 লাখ টাকা ঋণ নেয়, যেটা তাকে 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। টাকা দেওয়ার পর জিং তার বন্ধুর কাছ থেকে সমস্ত ফোন ইউনিট কিনে নেয়, কিন্তু এখন তার সামনে নানা ধরনের সমস্যা আসতে শুরু করে। আসলে সরকার একটি নতুন নিয়ম ঘোষণা করেছে, এখন থেকে কেউ মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করতে পারবে না। যদি কেউ এমন কাজ করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার শাস্তি হবে। এই নিয়ম চালু হওয়ার পর যে ডিলার জিং এর সাথে ফোন বিক্রি করার চুক্তি করেছিল সে এই চুক্তি বাতিল করে দেয়। ফলে জিং একদম হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে না সে কি করবে। সে যেভাবে স্বপ্ন দেখেছিল সবকিছু এখন ভেঙে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনার পর তার মাথায় একটি আইডিয়া আসে এবং জিং সরাসরি সেই কোম্পানিতে চলে যায় যে কোম্পানিতে এই ফোনগুলো তৈরি করেছে। সেখানে গিয়ে সে ম্যানেজারের কাছে বলে, স্যার আমার কাছে আপনার কোম্পানির ফোন স্টক রয়েছে এবং সরকারের এই নতুন নিয়মের কারণে আমরা সেই ফোন স্টক বিক্রি করতে পারছি না, তবে আমরা সেই ফোনের ছোট ছোট অংশ আলাদা করে বাইরের দেশগুলিতে বিক্রি করতে পারি। এতে আমাদের অনেক লাভ হবে। আমি আপনাকে সেগুলোর অংশ আলাদা করে দিতে পারি। এরপর ম্যানেজার বলে এটি অসম্ভব, কারণ সেই পার্টস কোয়ালিটি চেকের মধ্যে ফেল হয়ে যাবে। এই কথা শোনার পর জিং বলে, স্যার এমন কিছুই হবে না, আপনি আমাকে শুধু একটি সুযোগ দিন। তারপর এই কথা শুনে ম্যানেজার বলে, ঠিক আছে, আগে তুমি কোয়ালিটি চেক পাস করে দেখাও, তারপর আসো। এখন জিং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে, বাড়ি ফিরে যায় এবং পুরো রাত জেগে ফোনের প্রতিটি অংশ আলাদা করে। এইভাবে কোয়ালিটি চেকের মধ্যে তার সব পার্টস পাস হয়ে যায়, যার ব্যাপারে সে ম্যানেজারকে জানায়। কিন্তু ম্যানেজার তার কথা থেকে ফিরে আসে এবং বলে, এখন তোমার বয়সই বা কত? এসবের জন্য তুমি অনেক ছোট। বেচারা জিং হতাশ হয়ে যায়। এটা বয়সের সাথে কি সম্পর্ক? কিন্তু সে হাল ছাড়ে না এবং সরাসরি ফোন কোম্পানির মালিকের কাছে যায়। সেখানে সে তার আইডিয়া জানায় এবং বলে, আমি আপনার কাছ থেকে 10 মিনিট চাই। কোম্পানির বস বলে, এখন আমি শহর থেকে বাইরে যাচ্ছি, 1 মাস পরে ফিরবো, 1 মাস পরে ফিরে আসলে কথা বলবো। এই বলে সে চলে যায়। কিন্তু জিং তো বেশ জেদি। সে আগে থেকেই জানতো যে কোম্পানির বস কোন ট্রেনে যাচ্ছেন এবং সেই স্কুটি চালিয়ে অনেক কষ্টের পর অন্য স্টেশনে গিয়ে সেই ট্রেনটিতে উঠতে সফল হয়। সে কোম্পানির ম্যানেজার লিকে বলে, আমি শুধু আপনার কাছ থেকে 5 মিনিট সময় চাই। লি তাকে সময় দেয় এবং এই সময়ের মধ্যে জিং তার পুরো পরিকল্পনা সঠিকভাবে তাকে জানায়। লি বলে, দেখো এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ এবং যদি তুমি নিজের দায়িত্বে এই কাজটি করতে চাও তবে করো, কিন্তু আমরা তোমাকে কোনো অ্যাডভান্স, কোনো ম্যান পাওয়ার বা কোনো জায়গা দিতে পারবো না। সবকিছু তোমাকে নিজের মতো করে করতে হবে। আর হ্যাঁ, যদি কোনো ক্ষতি হয় তবে তা তোমারই হবে। লি তার বিজনেস কার্ড দিয়ে বলে, যখন কাজটা শেষ হবে তখন আমাকে জানিয়ে দিও। কিন্তু জিং এর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে এই শর্ত গ্রহণ করে এবং প্রস্তুত হয়ে যায়। এরপর সে ট্রেন থেকে পরবর্তী স্টেশনে নেমে যায়। এখন লি জিং এর এই সক্ষমতা এবং আত্মবিশ্বাস দেখে বলে, এই 20 বছরের ছেলেটির মধ্যে আমি আমার নিজের ছায়া দেখতে পাচ্ছি। আমি নিজেও ঠিক এমনই ছিলাম। এখন জিং এর মনে পড়ে, আমার তো স্কুলে যেতে হবে আমার বোনকে নিতে।
যখন সে সেখানে পৌঁছায় সে দেখে তার বোন গার্ডের কাছে বসে আছে। জিং এর আঘাত দেখে তার বোন বলে, ভাইয়া স্কুটার ঠিক মতো চালাও। বন্ধুরা, এই আঘাতটি জিংকে ট্রেন ধরতে গিয়ে রাস্তায় দুর্ঘটনার সময় লেগেছিল। বাড়ি ফিরে এই ছোট্ট মেয়ে তার ভাইয়ের আঘাতে ওষুধ লাগায় এবং বলে, তুমি তো বলেছিলে আমি এখন বড় হয়ে গিয়েছি, আমাকে তোমার খেয়াল রাখতে হবে। তার এই কথা শুনে জিং কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। এদিকে ঋণ পরিশোধ করতে না পারার কারণে জিংয়ের দোকান তার কাছ থেকে চলে যায়। এই কারণে জিং না চাইলেও তার স্কুটি বিক্রি করে দিতে হয় এবং সে এই কাজ শুরু কিভাবে করবে তা কিছু বুঝতে পারছিল না। লি তো কোম্পানির ম্যানেজার, কিন্তু লিরও একটি ম্যানেজার আছে। সে জিং থেকে এই কাজের কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয় এবং একই সঙ্গে তাকে অনেক ডিমোটিভেটও করে। জিং ছোটবেলা থেকে তার প্রতিবেশী ল্যাং এর খুব ঘনিষ্ঠ ছিল, যিনি একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করেন। সে তার এই আইডিয়া তার কাছে জানায় এবং তাকে এই কাজের সহায়তা করার জন্য বলে। তবে প্রথমে ল্যাং তার কথা বিশ্বাস করে না, কিন্তু যখন জিং তাকে তার বোনের অপারেশনের সম্পর্কে জানায় এবং বলে যে তাকে সেই জন্য টাকার প্রয়োজন, তখন ল্যাং তাকে সহায়তা করার জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু সবকিছুর আগে জিংকে একটি চাকরি খুঁজতে হবে যাতে সে তার দৈনন্দিন জীবনের খরচ চালাতে পারে। তাই সে তার এক বন্ধুর সঙ্গে দেখা করে, যিনি জিং এর অনেক গীতগীতানি করার কারণে তাকে উইন্ডো ক্লিনারিং এর কাজ দেয়। এখন জিং সকালে উঠে এই উইন্ডো ক্লিনারিং এর কাজ করতে শুরু করে। সে দিনে এই কাজ করে এবং রাতে ফোনের আইডিয়া নিয়ে কাজ করে। এখন জিং এর পরবর্তী প্রয়োজন ছিল ম্যান পাওয়ার এবং একটি জায়গা যেখানে সে এই কাজ করতে পারবে। কিন্তু কে এমন হবে যে স্যালারি ছাড়া জিং এর প্রজেক্টে যোগ দিবে? কারণ সে তাদের কাজ শেষ হওয়ার পরই টাকা দিতে পারবে। তাই জিং এমন কিছু মানুষ খুঁজতে শুরু করে এবং কিছু লোক তার সাথে যোগ দেয়, যেমন এক মহিলা যে আগে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করত, কিন্তু শোর কারণে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল। যদিও সে অনেক অভিজ্ঞ, কিন্তু তার শ্রবণ সমস্যার কারণে তাকে কোনো কাজ দেওয়া হচ্ছিল না। এই মেয়েটির নাম ওয়াং। জিং তাকে তার দলের সদস্য হিসেবে নিয়ে নেয়। এরপর এক ব্ল্যাক বেল্ট উইনার ফাইটার, যার উপর তার সুপারভাইজারকে মারার অভিযোগ ছিল। সে একজন খুবই বিরক্তকর লোক ছিল, তবে জিং তাকে রাজি করাতে সক্ষম হয়। তারপর জিং সাইবার ক্যাফেতে রাত দিন গেম খেলতে থাকা দুই গেমারের কাছে যায়, যাদের মধ্যে একজন এখন বিয়ে করে সেটেল হতে চায় এবং তারা দুইজনই জিং এর সঙ্গে যোগ দেয়। অন্যদিকে ল্যাং এর বৃদ্ধাশ্রম থেকে 4 জন অভিজ্ঞ মানুষও দলের যোগ দেয়। আর জায়গার কথা হলে জিং একটি ছোট জায়গা ভাড়া নেয় এই কাজের জন্য। সেখানে সে তার ফ্যাক্টরি শুরু করে এবং কোম্পানির নাম রাখে জিং ভিউ ইলেকট্রনিক্স। এখন জিং এর অবস্থা কি হচ্ছে দেখো। দিনে তো বহুলতা ভবনের জানালা পরিষ্কার করতে হাওয়ায় ঝুলে থাকে এবং রাতে ফোনের কাজ করতে সময় দেয়। তার জন্য এটি অনেক কঠিন হয়ে পড়েছে। তবে সে লেগে আছে, কারণ কঠোর পরিশ্রমের মাধ্যমে কখনো মানুষকে হারানো যায় না। এই কারণে তারা সকলেই তাদের শিডিউল থেকে পিছিয়ে পড়ছিল এবং খরচের দিক থেকে সাইবার ক্যাফে ওয়ালা ছেলে জিং এর উপর রেগে গিয়ে কাজ ছেড়ে দেয়। এর মধ্যেই জিং জানতে পারে যে মিস ওয়াং যে কোম্পানিতে কাজ করত সেখানে তাকে শ্রবণ সমস্যা হয়েছে। কোম্পানি তাদের বাড়িতে কিছু গুন্ডা পাঠিয়েছে যাতে তারা তাদের মালামাল তুলে নিতে পারে। যখন তারা ওয়াং এর উপর হাত তুলতে যাচ্ছে তখন এই ব্যাপারটি জানতে পারে জিং এবং তার সকল সঙ্গীরা সেখানে এসে সেই গুন্ডাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে সাইবার ক্যাফে ওয়ালা ছেলে এবং ব্ল্যাক বেল্ট ছেলে সহ সবাই মিলে ওই গুন্ডাদের তাড়িয়ে দেয়। এটি দেখে যে জিং প্রতিটি কাজ এবং পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াচ্ছে। সাইবার ক্যাফে ওয়ালা ছেলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে তার বিয়েতে আমন্ত্রণ জানায়। বিয়ে শেষে যখন জিং তার বোনের সাথে বাড়ি ফিরে আসে তখন দরজায় লক লাগানো থাকে এবং তার উপর লেখা থাকে যে 3 মাসের ভাড়া পরিশোধ করার পরই দরজা খোলা হবে। এখন তার কাছে টাকা নেই, তাই সে তার বোনকে সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে যেখানে তারা ফোনের কাজ করে। সেখানে জিং ফোনের বক্স থেকে তার বোনের জন্য শোয়ার ব্যবস্থা করে এবং চিন্তা করে যে সে তার অসুস্থ বোনকে মাথার উপর ছাদ দিতে পারছে না। এই সময় জিং ঘুমিয়ে পড়ে এবং তার বোন তাকে জড়িয়ে বলল যে বাইরে কিছু আওয়াজ হচ্ছে। জিং যখন বাইরে যায় তখন সে জানতে পারে যে কিছু লোক জিং এর ফোনের স্টক চুরি করতে আসছে এবং তারা জিং এর সেই বন্ধু ছিল যে লোকটির কাছ থেকে তারা ফোন কিনেছে। সেই ছিল সেই চোর। জিং তাকে থামানোর চেষ্টা করে, এমনকি সে তার একজন লোক ধরে ফেলে। তবুও জিং এর অর্ধেক স্টক চুরি করে নেয়। দুর্ভাগ্যবশত জিং এর আঙুলে ফ্র্যাকচার হয়ে যায়। তবে পুলিশ চোরকে ধরে জিং এর সমস্ত মালামাল উদ্ধার করে ফেলে। কিন্তু ফ্র্যাকচারের কারণে জিং আর সেই উইন্ডো ক্লিনিং এর কাজ করতে পারে না এবং তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এই সময় যেই জায়গাটি জিং রেন্টে নিয়েছিল তার মালিক তাকে 3 দিনের মধ্যে ভাড়া পরিশোধ করতে বলে। এখন জিং এর কাছে কোনো চাকরি বা কোনো উপায় নেই, তাই সে সাহায্যের জন্য কোম্পানির ম্যানেজারের কাছে যায়, কিন্তু সে তাকে সাহায্য করে না, বরং তার উপহাস করে। তাছাড়া একটি তীব্র ঝড়ের কারণে তার পুরো ফ্যাক্টরি ভেঙে পড়েছিল। নিজের ফ্যাক্টরি ভাঙা দেখে প্রথমবারের মতো তাকে মনে হয় যে তার মধ্যে আর কোনো সাহস নেই। তার সাহস ভেঙে যায়। তবে তার ভাগ্য ভালো ছিল, তার সমস্ত স্টক সুরক্ষিত ছিল। তারপর জিং তার সকল সহকর্মীকে বলেছিল, ভাইরা, আমি তোমাদের পেমেন্ট করতে পারবো না, কারণ এই ফ্যাক্টরির ভাড়া এখনো দেইনি এবং এখন এই জায়গা খালি করতে হবে। জিংকে এমন দেখে সবাই তাকে উৎসাহ দেয় এবং নিজের বাড়িতে নিয়ে কাজ করতে বলে। পরবর্তী 2 সপ্তাহে তাদের কাজ শেষ করতে হবে, তাই সবাই রাত দিন এক করে কাজ করতে থাকে। এই সময় জিং তার বোনকে নিয়ে ল্যাং এর বাড়িতে থাকে।
দ্রুতই 2 সপ্তাহ শেষ হয়ে যায় এবং সবাই পুরো পরিশ্রম ও আত্মনিয়োগ দিয়ে কাজ সম্পূর্ণ করে। পরে কোম্পানির মালামালটি কোয়ালিটি চেকের জন্য নিয়ে যায়। কয়েকদিন পর জিং এবং তার পুরো টিমকে কোম্পানি থেকে ডাকা হয়। মিস্টার লি জিংয়ের কাজ দেখে অনেক খুশি হন এবং তিনি জিংয়ের সাথে 2 বছরের চুক্তি সাইন করেন এবং তার সাথে তাকে 50 লাখ ইয়েন অ্যাডভান্স হিসেবে দেন। এই ব্যাপারে সবাই খুব খুশি হয়। জিং এবং তার পরিশ্রম অবশেষে সফল হয়। এরপর আমরা 6 বছর পরের একটি দৃশ্যে দেখতে পাই। এখন জিং ভিউ ইলেকট্রনিক্স একটি বড় কোম্পানি হয়ে উঠেছে এবং জিং তার নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। এখানে আমরা তার টিমের সকল সদস্যদের দেখি, যেমন সাইবার ক্যাফে ছেলে যিনি একটি নতুন গেমিং কোম্পানি খুলেছেন, ব্ল্যাক বেল্ট ফাইটার যিনি ভ্যাংকে বিয়ে করে একটি নতুন বক্সিং সেন্টার খুলেছেন, ব্যাংক যিনি একটি সামাজিক কাজের গ্রুপ করেছেন এবং ল্যাং যিনি জিংয়ের কোম্পানির সিনিয়র HR। বাকি যারা অভিজ্ঞ ছিলেন তারা সবাই জিংয়ের কোম্পানিতে ভালো পজিশনে আছেন। জিং তার কলেজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন এবং তার বোনের সকল অপারেশনও করিয়েছেন, যার জন্য সে আজ তার ভাইয়ের এই সাফল্যে খুব গর্বিত। বন্ধুরা, বলে না, যদি কোনো কাজের প্রতি মনোযোগ দেওয়া হয় তবে তার মধ্যে সাফল্য অবশ্যই আছে। যদি জিং সাধারণ মানুষের মতো সমস্যা দেখে হাল ছেড়ে দিত তবে হয়তো সে আজ খুবই খারাপ অবস্থায় থাকতো এবং তার বোনকেও হারাতে হতো। কিন্তু না, তার কাছে আগ্রহ ছিল কিছু করার, তার কাছে হারানোর কোনো অপশন ছিল না। এই সিনেমা দিয়ে আমাদের শেখানো হয়েছে যে খারাপ পরিস্থিতির মধ্যে কিভাবে লড়াই করতে হয় এবং সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এই দারুণ এন্ডিং এর মাধ্যমে সিনেমাটি এখানেই শেষ হয়। আমি আশা করি আপনি এটি ভালো উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এক্সপ্লেইনটি ভালো মনে হয় তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভালো ভিডিওগুলোর সাথে।